খাবার খেতে আমরা কে না ভালোবাসি। ভালো মন্দ খেতে তো আরোই ভালোবাসি। তো আমরা প্রত্যেকে জানি যে খাবার কেন খাই আমরা? না আমাদের শক্তি দরকার, আমাদের এনার্জি দরকার। আমাদের মেয়েদের ক্ষেত্রে দেখো পার ডে দরকার হয় 2000 কিলো ক্যালোরি শক্তি। অপরপক্ষে একটি ছেলেদের শরীরে দরকার হয় 2500 কিলো ক্যালোরি শক্তি। এটা তোমার ওয়েট, হাইট এবং এজ হিসাবে 200 থেকে 300 এদিক ওদিক কম বা বেশি হতে পারে। তো পয়েন্ট হলো ছেলে এবং মেয়েদের শরীর কিন্তু আলাদা হয় এবং আমরা আলাদা রকমের খাবার খাই। মেয়েরা সাধারণত একটা রুটি কম খায়। তাহলে আমরা যদি আমাদের প্রচুর ডায়েট করি বা আমরা যদি খাওয়ার কম খেতে পারি আমাদের শরীর মেনটেনের জন্য, তাহলে আমরা ওষুধ কেন কম খাবো না? যদি সিনারিও দেখো আমরা কিন্তু মেয়েরা ওষুধ কিন্তু একটু বেশি খাই। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডব্লিউবিপিএসসি বালা। অনেক দিন পর একটা তোমাদের নতুন ছোট্ট ভিডিও, যেখানে আমরা আলোচনা করব ছেলেদের ওষুধ এবং মেয়েদের ওষুধ আলাদা কেন বানানো হয় না, এবং আজকে তোমরা শুনবে কিছু লোমহর্ষক বা ভয়ঙ্কর এই ওষুধ নিয়ে কিছু ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আর দেরি না করে শুরু করা যাক আমাদের একদম মেন টপিক। যখন ব্যথা বা পেনের কথা আসে তখন একটাই ওষুধের নাম আসে, দেখো, ইবুপ্রোফেন। এই ইবুপ্রোফেন কিন্তু ছেলেদের ব্যথা এবং মেয়েদের ব্যথাতে আলাদাভাবে কার্যকর হয়, এবং অদ্ভুতভাবে দেখা যায় মেয়েদের ব্যথায় এই ওষুধ সেরকম কাজ করে না। ইবুপ্রোফেন শুধুমাত্র ব্যথা না, এটা খাওয়ার পর মানুষের মুডের ওপরও কাজ করে এবং ছেলেরা একটু ইমোশন হয়ে পড়ে। কিন্তু ভাবো মেয়েদের ক্ষেত্রে কিন্তু এরকম কিছু পরিলক্ষিত হয় না। তাহলে একই ওষুধ অথচ আলাদা আলাদা প্রভাব ফেলছে কেন? তো এর কারণ হলো, প্রথম যখন ওষুধ বানানো হতো তখন কিন্তু মেয়েদের ওপর ট্রায়াল হতো না। তো এর হলেও 1960 সাল, এবং সেই সময় দেখো কন্টারজেন ওষুধের স্ক্যান্ডেল পুরো পৃথিবীকে জাস্ট চমকে দিল, এবং এই স্ক্যান্ডেল পুরো মেডিসিন কোম্পানিগুলোর ভিত নাড়িয়ে দিল। তো এর 70 দশকে রুল হলো ওষুধ তখনই মার্কেটে আসবে যখন সেটার প্রপার ক্লিনিক্যাল ট্রায়াল হবে। কিন্তু মেয়েরা এখনো অবধি সামিল হতে পারলো না এই ট্রায়ালে, কারণ হতে পারে সেই মেয়েটি হচ্ছে প্রেগনেন্ট। তাহলে বোঝা যাবে না যে মেয়েটির শরীরের ভেতরে বাচ্চার কি কি এফেক্ট হতে পারে। অ্যান্ড সেকেন্ড রিজন হলো, গেস করো, ইয়েস একদম ঠিক গেস করেছো, হরমোনস, হরমোনস অ্যান্ড হরমোনস। তোমরা প্রত্যেকে জানো যে মেয়েদের ক্ষেত্রে সারা বছরই মোটামুটি কিন্তু হরমোনের আপ অ্যান্ড ডাউন হয়। অ্যান্ড আমি প্রচুর তোমাদের এরকম ছোট ছোট শর্ট ভিডিও দিয়েছি, আশা করি মনে আছে, যে মেনস্ট্রুয়েশন সাইকেল বা পিরিয়ডস মেয়েদের কেন হয় সেই ভিডিওতে বলেছিলাম যে আমাদের 4টে হরমোন কিভাবে মেনস্ট্রুয়েশন সাইকেলের সময় আপ অ্যান্ড ডাউন হয়। তাহলে বুঝতে পেরেছো যে মেডিসিন ট্রায়ালটা করবে কি করে যখন সারা বছর পিরিয়ডস চলাকালীন আমাদের এরকম কিছু হরমোনের আপ অ্যান্ড ডাউন হয়, বা হতে পারে মেয়েটি প্রেগনেন্ট। তাই মহিলাদের ওপর কিন্তু কোনো মেডিসিন ট্রায়াল হয়নি। তাহলে জানবে কি করে কোন ওষুধের ডোজ কতটা আমাদের উপর কার্যকরী হবে? তোমরা ভাবলে অবাক হবে, 2000 সালে জার্মানিতে জার্মান কোম্পানি বলল যে মেয়েদের ওপর ওষুধের ট্রায়াল হবে। তাহলে ভাবতে পারছো 2000 সাল, মানে তার আগে অবধি কিন্তু কোনো ওষুধের ট্রায়াল মেয়েদের ওপর হতো না। এবং তোমরা জানলে অবাক হবে, প্রেগনেন্সিতে কিন্তু পশ্চিমী দেশগুলো বা ওয়েস্টার্ন কান্ট্রিতে কোনো মেডিসিন দেওয়া হয় না প্রেগনেন্ট কন্ডিশনে, কারণ তার বাচ্চার ভেতরে, বাচ্চাটার মধ্যে সেই ওষুধের যে কি রিয়াকশন হবে সেটা কেউ জানে না। কিন্তু সবসময় এটা ছিল না। এবং জাস্ট দেখো ওয়েস্টার্ন কান্ট্রিতে বলছে, তারপর এলো 50th সেঞ্চুরি, 50 শতকে একটি পপুলার জার্মান কোম্পানি, মেডিসিনাল কোম্পানি, ফার্মাসিউটিক্যাল কোম্পানি, একটা পপুলার কোম্পানি গ্রো করলো যেটার নাম দেখো কেমি গ্রুনেথল। এরা একটা ওষুধ প্রথমে আবিষ্কার করলো বা ওষুধ বানালো যেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, এবং যে ওষুধ তোমার মেনলি ট্রাঙ্কুইলাইজার। এবং দেখে নাও এই অ্যান্টিবায়োটিক হচ্ছে একটি ট্রাঙ্কুইলাইজার, এবং যেটি নাম
কন্টারজেন ভয়ানক একটা পপুলার ওষুধ। তো কন্টারজেন বা ট্রাঙ্কুইলাইজার মানে বুঝতে পারছো, তোমার যদি ঘুম ঠিকঠাক না হয় সেখানে কাজ করবে এবং তোমার প্রচন্ড অ্যাংজাইটি বা উত্তেজনা সেটা কমাতে সাহায্য করবে। এবং এই ওষুধটি তাহলে লেখা আছে অ্যাংজাইটি অ্যান্ড স্লিপ ডিসঅর্ডার। এই ওষুধটি এতটা পপুলার হয়ে গেল শুধু জার্মানিতে নয়, পুরো ওয়েস্টার্ন কান্ট্রিতে ছড়িয়ে পড়লো। জাস্ট কান্ট্রিগুলো দেখো, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, নিউজিল্যান্ড পুরো একদম ফেমাস হয়ে গেল। রিজন কি? অল ইন ওয়ান একটি ওষুধ, যে ওষুধ খেলে তোমার সর্দি কাশি থেকে শুরু করে অ্যালার্জি থেকে শুরু করে তোমার মুড খারাপ হচ্ছে, তোমার মুড ভালো করতে সমস্ত কিছুতে ডাক্তাররা একটাই ওষুধ প্রেসক্রাইব করলো, যেটার নাম হচ্ছে কন্টারজেন। এরপর এলো হচ্ছে সেই ভয়ানক ঘটনা। প্রত্যেকে জানো, মেয়েদের যখন প্রেগনেন্সি শুরু হয় তখন মেয়েদের কিন্তু মর্নিং সিকনেস বলে একটা শব্দ শুনতে পাও। মর্নিং সিকনেস মানে হচ্ছে একটা আলসেমি ভাব, কোনো কাজের অনীহা, গা গোলানো, মাথা ধরা, এইগুলো চলতে থাকে। নামেই কিন্তু শুধু মর্নিং সিকনেস, কিন্তু সারা দিন কিন্তু এটা চলতে থাকে। তো ডাক্তাররা ভাবলো অনেক রোগের যখন একটাই ওষুধ কন্টারজেন, তাহলে প্রেগনেন্সিতে বা প্রেগনেন্ট মহিলাদের মুড ঠিক করতে কেন এই ওষুধটা ব্যবহার করতে পারি না? চলো দেওয়া যাক এই ওষুধটা। অ্যান্ড ভয়ানক লোমহর্ষক রেজাল্ট তারপর এলো। রেজাল্ট জাস্ট দেখো, অদ্ভুতভাবে জাস্ট গায়ে কাঁটা দেওয়া রেজাল্ট হচ্ছে 80,000 মিসক্যারেজ, মানে বাচ্চাদের মৃত্যু। অ্যান্ড নট অনলি দ্যাট, তার সাথে আসছে ডিফর্মিটিস অফ বেবি। ডিফর্মিটি মানে জানলে অবাক হবে, দেখো আমার গায়ে জাস্ট কাঁটা দিচ্ছে, জানলে অবাক হবে। কারোর একটা চোখ হয়েছে, কোনো বাচ্চার একটা চোখ হয়নি, কারোর একটা হাত তৈরি হয়েছে, হয়নি আর একটা হাত, কারোর দুটো পা তৈরি হয়নি, কারোর হার্ট তৈরি হয়নি, কারোর মস্তিষ্ক ডেভেলপ করেনি। এরকম সো মেনি ডিফর্মিটিস, জাস্ট গায়ে কাঁটা দেওয়ার মতো তোমার ঘটনা। জাস্ট সারা বিশ্ব এবং সারা পৃথিবীকে জাস্ট চমকে দিল, এতটা ভয়ানক একটা স্ক্যান্ডেল। এবং জাস্ট এই স্ক্যান্ডেলটাকে দেখো বিগেস্ট ম্যান মেড ডিজাস্টার এভার বলে ঘোষণা করা হলো। তারপর থেকে মেডিসিন কোম্পানিগুলো জাস্ট ভয়ে ভয়ে থাকলো যে কোনো ওষুধ আমরা প্রেগনেন্ট মহিলাদের ওপর দেব না। সেই থেকে সমস্ত ওয়েস্টার্ন কান্ট্রিতে প্রেগনেন্সির সময় মেডিসিন প্রেসক্রাইব করা বন্ধ হয়ে গেল। এবার আসি আসল ঘটনায়। তো মেয়েদের এবং ছেলেদের ক্ষেত্রে আলাদা আলাদা কেন ওষুধের প্রভাব ফেলে, জাস্ট কয়েকটা রিজন দেখো। প্রথম রিজন হচ্ছে ডাইজেশন টাইম। তো আমরা যখন ওষুধটা খাচ্ছি, মেয়েদের ক্ষেত্রে এবং ছেলেদের ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে টাইম লাগে ডাইজেস্ট হতে ওষুধটা। সেই জন্য তুমি যখন ওষুধের সেম ডোজ নিচ্ছ, তাহলে ভেবেই নাও যে তোমার ওষুধের ডোজ তোমার জেন্ডারের উপর নির্ভর করে। নেক্সট ওয়ান, এনজাইমস। যখন আমরা ওষুধটা খাচ্ছি, আমাদের ওষুধগুলো সেই বিভিন্ন এনজাইমসের সাথে কেমিক্যাল রিয়াকশন করে এবং এখানেও কিন্তু সেই অ্যাক্টিভেশন অফ মেডিসিন তোমার কিন্তু জেন্ডারের উপর নির্ভর করছে। নাম্বার 3, ফ্যাট। মেয়েদের যেহেতু ফ্যাটের পরিমাণ একটু বেশি থাকে, সেজন্য ওষুধের অ্যাক্টিভেশন টাইমটাও একটু বেশি হয়। মহিলাদের সাইড এফেক্টস হওয়ার চান্সটা বেশি থাকে, কিন্তু ডক্টররা কি তা স্বীকার করে? বিভিন্ন রিসার্চারদের মতে ওষুধ কিন্তু সেই সব রোগেরই আছে যে সমস্ত রোগ পুরুষদের বেশি হয়। তোমরা এখানে, আমি জানি তোমরা এখানে অনেকেই বলবে কি না ম্যাম, বেশি হচ্ছে পুরুষ বিদ্বেষী বা ফেমিনিস্ট কথাবার্তা বলছে। না, যেটা ফ্যাক্ট সেটাই বলছি। কারণ মেয়েদের এই শারীরিক সমস্যার জন্য ট্রায়াল কিন্তু ওষুধগুলোর মেয়েদের ওপর করা যায় না। রিজন অলরেডি তোমাদের ডিটেলসে বললাম। তাহলে সেই সব রোগের ওষুধ আছে যেগুলো পুরুষদের হয়। তাহলে মেয়েদের ওপর কোনো ওষুধের রোগের কোনো ট্রায়াল হয়নি, তাহলে কোন ডোজ কোন ওষুধ মেয়েদের ক্ষেত্রে কতটা, সেটা কি করে জানা যাবে? তাহলে বুঝতে পারলে, যখন তোমাকে কোনো রোগে ডাক্তার ওষুধ দিচ্ছে এবং সেই ডোজ তোমার বা সেই ওষুধ তোমার শরীরে কার্যকরী হচ্ছে না, তখন ডক্টর তোমাকে কি বলছে? যে এটা আপনার মনের রোগ, একই ওষুধ তো আমি বাকিদেরকে দিচ্ছি, তাদের সারছে, আপনার কেন সারছে না?
তাহলে বুঝতে পারলে তো যে তোমার ওষুধের ডোজ কতটা, মেয়েদের উপর তো কোনো ট্রায়ালই হয়নি, তাহলে ডক্টর বুঝবে কি করে যে কোন ডোজ তোমার ওষুধ কতটা কার্যকরী হবে। কিন্তু সেখানে শুনতে হয় কি, আপনার মানসিক রোগ, আপনি মন ভালো করুন, আপনার রোগ সেরে যাবে। মহিলাদের ক্ষেত্রে যেহেতু প্রত্যেক মাসে পিরিয়ডস হয়, তাহলে আমাদের ক্ষেত্রে পেন বা ব্যথা সহ্য করার টেন্ডেন্সিটা একটু বেড়ে যায়। আমরা একটু খাওয়া দাওয়ার উপর কনসেন্ট্রেট করি যে কতটা বেশি খাবো বা কতটা কম খাবো, সেইটা খেলে আমাদের শরীর স্বাস্থ্য ঠিক থাকবে। উল্টো দিকে ছেলেদের ক্ষেত্রে খাওয়ার থেকেও বেশি তারা স্পোর্টস বা জিমের ওপর কিন্তু তারা কনসেন্ট্রেট করে। তার মানে মোদ্দা কথা এটাই বলতে চাইছি যে আমরা আমাদের পরিবেশ সমাজ অনুযায়ী আমরা কিন্তু নিজেদেরকে খাপ খাইয়ে নিই। তাহলে আশা করি তোমাদের একটা ছোট্ট টপিকের মাঝে বোঝাতে পারলাম যে কেন মেয়েরা আমরা বেশি ওষুধ খাই। তাহলে রিজন হচ্ছে একটাই, কারণ ম্যাক্সিমাম ওষুধ মেয়েদের উপর ট্রায়াল হয়নি, তার জন্য যে ডোজ ডক্টররা দেয় সেই ডোজ অনেক সময় আমাদের ক্ষেত্রে কার্যকরী হয় না। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, যদি কোনো এক্সট্রা ইনফরমেশন থাকে সেটাও জানিও। ভালো থাকবে সবাই, আশা করি প্রত্যেকে অন্য কোনো সময় অন্য কোনো অ্যানাদার ইন্টারেস্টিং টপিক নিয়ে তোমাদের সবার সাথে দেখা হবে। আজকের মতো এইটুকু, টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থাকো।